আজ আমরা দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3-র জন্য আমরা যেসব পারুল বই থেকে যেসব মডেল কোশ্চেন সেটগুলো আলোচনা করছিলাম তার 5টি আগে আলোচনা হয়েছে। আজকে 6 নম্বর সেটটি আলোচনা করব। নিচের কোন পরিবর্তনটি ফল পাকার সময় দেখতে পাওয়া যায় না? তাহলে এখানে কিন্তু খেয়াল রাখবো, এটা কিন্তু যায় না বলা আছে। তাহলে যখন এই নাগুলো থাকবে তখন কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে। সঞ্চিত শ্বেতসার দ্রবণীয় সঞ্চিত শ্বেতসার এটা দ্রবণীয় সরল শর্করায় পরিণত হয়। হ্যাঁ, অবশ্যই এটা ঘটে ফল পাকার সময়। ফলে ইথিলিন সঞ্চিত হয়। হ্যাঁ, ইথিলিন সঞ্চিত হয় বলেই ফল পাকে। আর ফলে জৈব অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। জৈব অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। তাহলে এটা কিন্তু ভুল। এটাই জানতে চাইছে কোনটা ভুল। এখন উত্তর হবে অপশন সি, ফলে জৈব অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। বেশ, তারপরে কি বলছে, ফল ত্বকে বর্তমান যে ক্লোরোপ্লাস্ট থাকে সেটা ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়। এটা একদম ঠিক। পরের প্রশ্ন, ডিপ্লয়েড অঙ্গজ জনন থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি হওয়া। তাহলে ডিপ্লয়েড অঙ্গজ কোষ, এইটা থেকে মেনলি কি হয়, এটা থেকে হয় যেটা, সেটা হচ্ছে স্পোরোফাইট। সাধারণ অবস্থায় স্পোরোফাইট, আর তারপরে সেখান থেকে গ্যামেটোফাইট হয়। তারপর সেটা নিষেক ঘটাতে পারবে। তাহলে প্রথম কি হচ্ছে, স্পোরোফাইট, তারপরে গ্যামেটোফাইট। কিন্তু এখানে কি বলছে যে অঙ্গজ কোষ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ, মাঝখানে স্পোরোফাইটটা নেই। তাহলে স্পোরোফাইট ব্যতীত, আর ব্যতীতকে আমরা কি বলবো, ব্যতীত বা উইদাউট, তাকে বলবো অ্যাপো। তাহলে অ্যাপো মানে উইদাউট স্পোরোফাইট, পরি। তাহলে এটাকে কি বলবো, তাহলে ডিপ্লয়েড অঙ্গজ কোষ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি হওয়াকে কি বলে, অ্যাপোস্পোরি। কিন্তু ডিম্বাণু ব্যতীত ভ্রূণস্থলী, এটা একটা ভ্রূণস্থলী, এখানে এটা ডিম্বাণু আছে, এদিকে একটা সাইনার্জিড আছে, এদিকে একটা সাইনার্জিড, এখানে প্রতিপদ কোষ সমষ্টি, এখানে নির্ণীত নিউক্লিয়াস। তাহলে এটা বাদ দিয়ে আর এই এগ বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো থেকে, অর্থাৎ এই হ্যাপ্লয়েড কোষ থেকে নিষেক ছাড়াই ভ্রূণ গঠনের পদ্ধতি, এখান থেকে যে ভ্রূণ গঠন হবে, তাহলে কি হচ্ছে, গ্যামেট ছাড়া অন্য কেউ, তাহলে কি হবে, উইদাউট গ্যামেট মানে অ্যাপোগ্যামি। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হচ্ছে বলছে রিপ্লোস্পোরি, এটা তো হচ্ছে না। তাহলে তারপর কি বলছে, অ্যাপোস্পোরি। হ্যাঁ, অ্যাপোস্পোরি হচ্ছে, আর দ্বিতীয়টাকে বলবো অ্যাপোগ্যামি, এটাও ঠিক। তাহলে অপশন বি অ্যাপোস্পোরি এবং অ্যাপোগ্যামি। পরের প্রশ্ন, নিম্নলিখিত ঘটনাগুলো রজতচক্রে যে দশায় ঘটে থাকে সেই দশাগুলি সঠিকভাবে শনাক্ত করো। তাহলে প্রথম বলছে কি, ডিম্ব নিঃসরণ ঘটাকে ওভিউলেশন বলে, আর এটা ওভিউলেটরি দশায় ঘটে। তাহলে এখানে একটাই অপশানে দেখতে পাচ্ছি শুরুতে ওভিউলেটরি দশা আছে। তাহলে উত্তর এটাই হবে, কিন্তু বাকিগুলো একবার দেখে নিই। যে তাহলে কর্পাস লিউটিয়ামের ক্রমিক অবক্ষয়, তাহলে এটা কখন ঘটবে, যখন মেনস্ট্রুয়েশন ঘটবে, অর্থাৎ রজস্রাব ঘটবে। তাহলে ঠিক যখন রজস্রাব ঘটবে তখন কি হবে, তখন ওই কর্পাস লিউটিয়ামের ক্রমিক অবক্ষয় হবে। 14তম দিনে যদি বলি ওভিউলেশন ঘটে, আর সেই দিন কর্পাস লিউটিয়াম সৃষ্টি হয়, এরপর কতদিন, এরপর 28 দিন পর্যন্ত এটা কি থাকে, স্থায়ী থাকে। ঠিক 28 দিনের পর থেকে এটা কি অবক্ষয় হয়ে যায়। বেশ, 28 দিন পর কি হয়ে যাবে, অবক্ষয়। আর যদি প্রেগনেন্সি ঘটে তাহলে পরবর্তী 3 মাস কিন্তু এটা ঠিক থাকবে। তাহলে তারপরে কি বলছে, রজস্রাব দশা। আর তারপরে কি বলছে, 3 নম্বর ছিল এন্ডোমেট্রিয়াম স্তরের বৃদ্ধি। হ্যাঁ, এন্ডোমেট্রিয়াম স্তরে কখন, লিউটিয়াল দশা। আর লিউটিয়াল দশা কোনটাকে বলবো, ওই যে 14তম দিনের পরের থেকে, মানে 14তম থেকে 28তম দিন। তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো লিউটিয়াল দশা। তাহলে এন্ডোমেট্রিয়াম স্তরের বৃদ্ধি হয় লিউটিয়াল দশায়। আর তারপর কি রয়েছে, প্রাথমিক ফলিকলের গ্রাফিয়ান ফলিকলে রূপান্তর, তো অবশ্যই এটা কি বলবো, ফলিকিউলার দশা। এবার আমরা জানি যে ডিম্বাশয়ের পরিবর্তন কি কি রয়েছে। ডিম্বাশয়ের পরিবর্তন যদি বলি আমি, 1 নম্বর কি বলবো, ফলিকিউলার, 2 নম্বর কি বলবো, ওভিউলেশন, আর 3 নম্বর কি বলবো, 3 নম্বর বলবো লিউটিয়াল। আর যদি জরায়ু পরিবর্তন দেখি, তাহলে 1 নম্বর আমরা বলতে পারি কি বলবো, প্রলিফারেটিভ, 2 নম্বর যেটাকে আমরা কি বলবো, সিক্রেটরি, আর 3 নম্বর যেটাকে বলবো সেটাকে বলবো মেনস্ট্রুয়াল ফেজ। তাহলে এই হচ্ছে জরায়ু এবং ডিম্বাশয়ের পরিবর্তন। তাহলে অমরার কাজ সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়। তাহলে অমরার কাজ,
অমরার কাজ কেবলমাত্র স্টেরয়েড হরমোন ক্ষরণ করা। এই যে বলছে কেবলমাত্র, তাহলে অমরার কাজ কিন্তু মোটেই কেবলমাত্র স্টেরয়েড হরমোন ক্ষরণ করা নয়, একাধিক কাজ আছে। তাহলে এটাই হচ্ছে উত্তর। আবারও কিন্তু খেয়াল রাখতে হবে, এটা সঠিক নয় বলেছিল, তার জন্য এটা উত্তর হলো। বাকিগুলো সব কাজ। তাহলে কি, মাতা ও ভ্রূণের দেহে বিভিন্ন পদার্থের উভমুখী পরিবহন অবশ্যই করে। রোগ সৃষ্টিকারী অণুজীবের মাতৃ দেহ থেকে ভ্রূণের দেহে প্রবেশে বাধা দান, এটাও করে। আর আইজিজি অ্যান্টিবডি মাতৃদেহ থেকে ভ্রূণের দেহে প্রবেশে সহায়তা দান করে। হ্যাঁ, প্লাসেন্টা ভেদ করতে পারে আইজিজি, ওই জন্য আইজিজিকে কি বলে, আইজিজিকে বলে ম্যাটার্নাল অ্যান্টিবডি, ম্যাটার্নাল অ্যান্টিবডি। এখানে আর একটা জিনিস মনে রাখতে পারি, আইজিএ এটা কিন্তু কলোস্ট্রামে থাকে, কলোস্ট্রামে আইজিএ থাকে। তার মানে আইজিএ আর আইজিজি এই দুটোই কিন্তু মাথা থেকে ভ্রূণের দেহে প্রবেশ করতে পারে। শিশুর স্তনপানের সময় স্তনবৃন্তে তৈরি হওয়া উদ্দীপনা পশ্চাৎ পিটুইটারি থেকে ড্যাশ হরমোন ক্ষরণে সাহায্য করে। অর্থাৎ তাহলে দুগ্ধ ক্ষরণে সাহায্য করে কি, অক্সিটোসিন, আমরা জানি অক্সিটোসিন। তাহলে এটা কোথা থেকে খরিতে হবে, পশ্চাৎ পিটুইটারি থেকে। আর এই হরমোনটি স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ শুরু করে এই পদ্ধতির নাম। এই দুগ্ধ নিঃসরণকে কি বলবো, এই যে মিল্ক লেট ডাউন রিফ্লেক্স। তাহলে এখানে কি হবে, অক্সিটোসিন আর মিল্ক লেট ডাউন রিফ্লেক্স। জন্ম নিয়ন্ত্রক বিষয়ক কোনটি সঠিক জোর নয়, তাহলে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, এটা বলছে একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে সঠিক জোর নয় জানতে চাইছি। তাহলে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া তো ঠিক, এটা একটা প্রাকৃতিক পদ্ধতি। তাহলে কি হয়, গর্ভাবস্থা মানে অর্থাৎ গর্ভ ধারণের পর যখন সন্তান প্রসব হয়ে যাচ্ছে, তারপর 6 মাস কিন্তু যেই রজতচক্র বন্ধ থাকে, তাহলে এই ঘটনাকে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া বলে। অ্যামেনোরিয়া মানে রজতচক্র বিহীন না থাকা, অনুপস্থিতি। আর ল্যাকটেশনাল যখন দুগ্ধকরণ হচ্ছে। ডায়াফ্রাম বাধাদায়ক পদ্ধতি, অবশ্যই ডায়াফ্রাম একটা বাধাদায়ক পদ্ধতি। আর কপার টি বলছে শল্য চিকিৎসামূলক পদ্ধতি না। শল্য চিকিৎসামূলক পদ্ধতি যদি দেখি, একটা হচ্ছে টিউবেক্টমি, টিউবেক্টমি এটা কাদের ক্ষেত্রে, এটা মহিলাদের ক্ষেত্রে। আর একটা ভ্যাসেকটমি, এটা কাদের ক্ষেত্রে, এটা কিন্তু এটা পুরুষদের ক্ষেত্রে। এটা যদি আমরা কি বলতাম, এই শল্য চিকিৎসামূলক পদ্ধতি বলা হতো। কপার টি এর ক্ষেত্রে কি হয়, কপার নিঃসরণ হয়, কপার নিঃসরণ। কপার নিঃসরণ যেমন কপার টি তো একটা হলোই, এরকম আরও কি আছে, মাল্টিলোড 375 যেগুলো কপার নিঃসরণ করে। বা আর কি বলতে পারি, আর বলতে পারি কপার টিটি হলোই CU7, এগুলো সব কপার নিঃসরণ করে। কপার নিঃসরণ করে কি করে, কপার নিঃসরণ করে যেটা করে, তো সেটা হচ্ছে শুক্রাণুর গতিশীলতা হ্রাস করে। আর এই কপার টি এগুলো কিসের উদাহরণ, আইইউডির, আইইউডি বা এটা কি বলবো আইইউসিডি, ইন্ট্রাইউটেরাইন ডিভাইসেস বা ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস। তাহলে এদের উদ্দেশ্যই কি, এক হচ্ছে শুক্রাণুর গতিশীলতা হ্রাস, শুক্রাণুর গতিশীলতা হ্রাস এটা করতে পারে। 2 নম্বর কি বলতে পারি, ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, আমি শুধু ফ্যাগোসাইটোসিস লিখলাম, সাইটোসিস, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে শুক্রাণুকে ধ্বংস করতে পারে। তারপর কি, ইমপ্লান্টেশনে বাধা দিতে পারে, রোপণে বাধা, রোপণে বাধা। তাহলে রোপণ কার হয়, ব্লাস্টোসিস্ট, তাহলে ব্লাস্টোসিস্টের রোপণে বাধাও কিন্তু দেয়। বেশ, তাহলে এবার এটা তো কোনটি সঠিক নয় জানতে চেয়েছিল, তাহলে কপারটি শল্য চিকিৎসাজনিত পদ্ধতি, এটা সঠিক নয়। বেশ, তারপরে বলছে ইমপ্লান্ট কন্ট্রাসেপটিভ, যেটা হরমোন পদ্ধতি, অবশ্যই তাই। তাহলে এখানে কোন হরমোন ব্যবহার করা হয়, প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন। তাহলে প্রোজেস্টেরন দিয়ে কিন্তু আইইউডিও হয়, যেমন প্রোজেস্ট্রাট, প্রোজেস্ট্রাট আর কি LNG-20, LNG-20 লেভোনর্জেস্ট্রাল 20। বেশ, তাহলে এবার আমরা কি দেখব, পরের প্রশ্ন 7, এমটিপি সম্পাদনের জন্য কোন হরমোনের ব্যবহার খুবই কার্যকরী। তাহলে এমটিপি হরমোনের জন্য যে হরমোন লাগবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। যেটা কি করবে, যেটা গর্ভস্থ ভ্রূণের মৃত্যু ঘটানোর সঙ্গে
মৃত্যু ঘটাবে। আর সঙ্গে জরায়ুর ড্যাশ থেকে ভ্রূণের বিচ্ছিন্ন কোথা থেকে হবে? এন্ডোমেট্রিয়াম। জরায়ু কোথা থেকে? এন্ডোমেট্রিয়াম থেকে। তাহলে উত্তর কি হবে? প্রোস্টাগ্ল্যান্ডিন আর এন্ডোমেট্রিয়াম। গ্রাফিয়ান ফলিকলে থাকা জোনা পেলুসিডা একটি অকোষীয় স্তর। যদি আমরা দেখি গ্রাফিয়ান ফলিকলের বাইরে, আর আঁকছি না, গ্রাফিয়ান ফলিকলের বাইরে কি থাকবে? সব থেকে বাইরে যদি দেখি থিকা এক্সটার্না, থিকা এক্সটার্না, এক্সটার্না, এক্সটার্না। বেশ, তারপরে কি হবে? থিকা ইন্টারনা। বেশ, তারপরে কি দেখতে পাবো? তারপরে আমরা দেখতে পাবো গ্রানুলোসা লেয়ার, গ্রানুলোসা। বেশ, তারপরে কি দেখতে পাবো? কিউমুলাস উফেরাস, কিউমুলাস উফেরাস। তারপরে কি দেখতে পাবো? করোনা রেডিয়াটা। তারপরে কি দেখতে পাবো? তারপরে কি পাবো? জোনা পেলুসিডা। আর তারপরে একদম ভিতরে আমরা যদি বলি ভাইটালাইন মেমব্রেন, তার ভিতরে সাইটোপ্লাজম যাই দেখতে পারি। তাহলে এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই করোনা রেডিয়াটা থেকে শুরু করে এই ভিতরের এই যে পোর্শনটা, এটা কার এটা কি? এটা হচ্ছে সেকেন্ডারি উসাইট। তাহলে সেকেন্ডারি উসাইটে আমরা দেখতে পাচ্ছি জোনা পেলুসিডা আছে। সেকেন্ডারি উসাইট কার মধ্যে আছে? গ্রাফিয়ান ফলিকলের মধ্যে আছে। তাহলে অবশ্যই বলতে পারি গ্রাফিয়ান ফলিকলে জোনা পেলুসিডা থাকে। আর এটা একটা অকোষীয় স্তর যা নির্দিষ্ট শুক্রাণু গ্রাহক ধারণ করে, অর্থাৎ এখানে শুক্রাণু গ্রাহক থাকে। ZP3 অঞ্চল, ZP3 জোনা পেলুসিডা, একদম ঠিক প্রথম অপশন, প্রথম বিবৃতিটা। আর স্থায়ী কর্পাস লিউটিয়াম যেটা রয়েছে তাকে কর্পাস লিউটিয়াম ভেরাম বলে। হ্যাঁ, কর্পাস লিউটিয়াম যখন কার্যকরী থাকবে, হরমোন তৈরি করতে পারবে, তখন সেই অবস্থায় তাকে কর্পাস লিউটিয়াম ভেরাম বলে। যদি নিষেক না ঘটে তাহলে 14 দিন সেটা থাকে, আর যদি নিষেক ঘটে তাহলে গর্ভাবস্থার প্রথম 3 মাস কিন্তু এটা কার্যকরী থাকে। তাহলে এখানে দুটো বিবৃতি সঠিক। বলছে কোনটি মেলবন্ধন সঠিক মেলবন্ধনযুক্ত নয়, তাহলে আবার কিন্তু নয় জানতে চাইছে। তাহলে প্রথম বলছি কি, সামগ্রিক গর্ভাশয় ফল গঠন করে, অবশ্যই তাই, গর্ভাশয় ফলে পরিণত। ডিম্বক অন্তঃত্বক টেগমেন্ট, অন্তঃত্বকটা টেগমেন্ট হয়, বহিঃত্বকটা টেস্ট হয়। এই যে পরেই আছে ডিম্বক বহিঃত্বক টেস্টা, এটাও ঠিক। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে পরেরটা ভুল উত্তর হবে। তাহলে কি? ডিম্বক মূল হচ্ছে বীজবৃন্ত। বীজবৃন্ত যদি বলি যে কে গঠন করে, তাহলে এটা কিন্তু ফিউনিকুলাস, ফিউনিকুলাস, ফিউনিকুলাস কিন্তু বীজের বৃন্ত গঠন করে। পরবর্তী প্রশ্ন, আদর্শ কন্ট্রাসেপটিভ সম্পর্কিত কোন তথ্যটা সঠিক না? আবার সঠিক নয় জানতে চাইছে। তাহলে খেয়াল রাখতে হবে। তাহলে আদর্শ কন্ট্রাসেপটিভ কি সহজলভ্য হবে? অবশ্যই হতে হবে। অধিক মূল্যযুক্ত না, তাহলে এটাই সঠিক উত্তর, যে কন্ট্রাসেপটিভ কিন্তু মূল্য বেশি হওয়া যাবে না। বেশ, আর তারপরে কি? এই আগেই সহজলভ্য হতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন, অবশ্যই তাই। যদিও সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন হয় না, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, কিন্তু সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন হতে হবে। সহজে ব্যবহারযোগ্য, অবশ্যই সহজে ব্যবহারযোগ্য হতে হবে। তাহলে এখানে উত্তর হলো কি? অপশন বি। তাহলে প্রদত্ত ছক দেখে এটা নির্বাচন করতে হবে সঠিক উত্তর। পিটুইটারি থেকে ICH করিতে হয় আর FSH করিতে হয়। হ্যাঁ, তাহলে ICSH লেডিকের কোষের ওপর ক্রিয়া করে, আর FSH তাহলে কার ওপর ক্রিয়া করে? FSH যার ওপর ক্রিয়া করে সেটা হচ্ছে সার্টোলি কোষ। আমাদের মনে হতে পারে FSH তো প্রাইমর্ডিয়াল ফলিকলের উপর ক্রিয়া করে। হ্যাঁ, সেটা স্ত্রী দেহে। এটা কিন্তু ICSH কথা বলা হচ্ছে, এর দেখি বোঝা যাচ্ছে কি এটা LH বলেনি, কিন্তু স্ত্রী দেহ হলে LH হতো, পুরুষ দেহ মানে FSH। আর এছাড়া লেডিকের কোষ আছে, মানে এটা কার কথা বলছে? পুরুষদের। তাহলে পুরুষদের কোথায় কাজ করবে FSH? সার্টোলি কোষে। এবার লেডিকের কোষ থেকে A ক্ষরণ করাবে। কি ক্ষরণ করবে তাহলে? টেস্টোস্টেরন। তাহলে টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। আর এখানে তাহলে সার্টোলি কোষ থেকে কি কি করবে? কাকে উদ্দীপিত করবে? স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস মানে কি? আগের সেটেই আমরা আলোচনা করেছি পুরো প্রক্রিয়াটা। স্পারমাটোজেনেসিস মানে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে স্পারমাটোজেনেসিস বলে। তাহলে টেস্টোস্টেরন, স্পারমাটোজেনেসিস, আর এটা টেস্টোস্টেরন, বিটা সার্টোলি কোষ, আর সিটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। তাহলে বুঝতে হবে এটা অ্যান্ড্রোজেন। হ্যাঁ, অ্যান্ড্রোজেনও হবে। অ্যান্ড্রোজেন হচ্ছে কি? পুরুষ হরমোনগুলোকে একত্রে অ্যান্ড্রোজেন বলে। ঠিক আছে, বি বলছে সার্টোলি কোষ, ঠিক আছে, সি বলছে স্পারমাটোজেনেসিস, ঠিক আছে। তাহলে উত্তর হবে অপশন এ। এ হচ্ছে অ্যান্ড্রোজেন, বি হচ্ছে সার্টোলি কোষ, আর সি হচ্ছে স্পারমাটোজেনেসিস। গর্ভাবস্থা সূচিত হলে একজন গর্ভবতী মহিলা পুনরায় গর্ভধারণ করতে পারেন না, অবশ্যই ঠিক।
তাহলে কি হয় যে শুধুমাত্র গর্ভাবস্থা সূচিত হলে না, তারপরে যখন সন্তান প্রসব হয়ে যাচ্ছে তার 6 মাসও পারে না, কারণ সেটাকে ল্যাকটেশনাল অ্যামোনেরিয়া বলে। এটা আমরা আজকেই পড়েছি। আর গর্ভাবস্থায় কর্পাস লিউটিয়াম থেকে নিঃসৃত হয় সর্বাধিক প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন, ঠিক আছে, হয়, যা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন মানে এইচসিজি নিঃসরণকে রোধ করে না। এটা এর নিঃসরণকে রোধ করে না, বলা যেতে পারে এই এইচসিজি বাঁচিয়ে রাখে কর্পাস লিউটিয়ামকে এবং প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন ক্ষরণ করায়। প্রোজেস্টেরন ইস্ট্রোজেন ক্ষরণ হবে ওই 14 দিনের পরও, নিষেক না হলে 14 দিন, আর যদি নিষেক ঘটে তাহলে এইচসিজি করিতে হবে। এইচসিজি কোথা থেকে করিতে হবে? প্লাসেন্টা বা অমরা থেকে, বা অমরার কোন অংশ থেকে? সিনসিসিও ট্রোফোব্লাস্ট থেকে। বেশ, সে বাঁচিয়ে রাখবে কর্পাস লিউটিয়ামকে এবং প্রোজেস্টেরন ইস্ট্রোজেন ক্ষরণ করাবে। তাহলে বোঝাই যাচ্ছে এটা উল্টো বলেছে, তাহলে এটা হবে না। তাহলে উত্তর কি হবে? শুধুমাত্র বিবৃতি 1 সঠিক। আচ্ছা, এখানে 1 না, বিবৃতি আর কারণ, তাহলে এখানে কি বলা যাবে যে এ সঠিক কিন্তু আর ভুল। পরবর্তী প্রশ্ন, সর্বোচ্চ 20 সপ্তাহ পর্যন্ত গর্ভাবস্থায় এমটিপি করা বাঞ্ছনীয়। একদম ঠিক, রেজিস্টার্ড ডাক্তার দ্বারা 20 সপ্তাহের মধ্যে গর্ভাবস্থা, সর্বোচ্চ 20 সপ্তাহের মধ্যে গর্ভাবস্থা বাঞ্ছনীয়। যদিও সর্বোচ্চ এটা পারমিশন, এটা কত সালে এমটিপি কত সালে পারমিশন পায়? 1971, আর কার্যকরী হয় 1972। এমটিপি বলতে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, আর লিখছি না ফুল ফর্ম, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। বেশ, 1971-এ পাস হয়, আর 1972 থেকে এটা শুরু হয়। বেশ, তাহলে এবার এখানে কি বলছে? সর্বোচ্চ 20 সপ্তাহ পর্যন্ত, হ্যাঁ ঠিক, কিন্তু কোনো বিশেষ ক্ষেত্রে এটাকে 24 সপ্তাহ পর্যন্ত পারমিশন দেওয়া হয়। কিন্তু যদি একদম বলি নিরাপদ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, একদম যদি নিরাপদ বলি তাহলে নিরাপদ কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার, অর্থাৎ কত? 12 সপ্তাহ। তাহলে 12 সপ্তাহ পর্যন্ত এটা কি? এটা হচ্ছে একদম সেফ বা নিরাপদ। 24 সপ্তাহ পর্যন্ত একদম বিশেষ ক্ষেত্রে পারমিশন দেওয়া হয়, যদি সর্বোচ্চ বলি তাহলে 20 সপ্তাহ, একদম ঠিক প্রথম বিবৃতিটা। আর রিজন বলছে অঙ্গের বিকৃত গঠন, আচ্ছা, শিশুর, প্রতিবন্ধী শিশুর জন্মের সম্ভাবনা যদি থাকে তাহলে এমটিপি করা যাবে। হ্যাঁ, অবশ্যই করা যাবে, ঠিক, তাহলে দুটোই ঠিক, কিন্তু এটা এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু এ আর এর সঠিক ব্যাখ্যা নয়, আর এর সঠিক ব্যাখ্যা নয়। এবার কিন্তু মনে রাখবো এমটিপি কিন্তু ফিমেল ফিটিসাইড এর জন্য কিন্তু করা যাবে না, অর্থাৎ কন্যাভ্রূণ হত্যার জন্য কিন্তু এমটিপি করা শাস্তিযোগ্য অপরাধ। বেশ, নিচের বক্তব্য দুটির মধ্যে একটি বিবৃতি, অন্যটি ওই একই প্রশ্ন আর কি। বেশ, মানুষের ভ্রূণের আম্বিলিক্যাল কর্ডের মধ্য দিয়ে যে রক্ত প্রবাহিত হয় তার 100%ই ভ্রূণের রক্ত, একদম সঠিক। আর প্লাসেন্টার ফিটাসের সঙ্গে আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে যুক্ত থাকে, হ্যাঁ এটাও ঠিক। এটা দুটোই ঠিক, কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। এবং উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। সন্ধ্যামালতী গাছে লাল ফুলের জন্য দায়ী হচ্ছে বড় আর, এবং সাদার জন্য দায়ী হচ্ছে ছোট আর। এর অসম্পূর্ণ প্রকটতা দেখাচ্ছে, এবং প্রদর্শনে কি দেখা যাচ্ছে? হেটেরোজাইগাস দশায় এই গাছগুলি গোলাপি বর্ণের হয়। এবার কি করতে হবে? একটি লাল ফুলযুক্ত, লাল ফুলযুক্ত বলতে ক্যাপিটাল আর, এবং এটি গোলাপি, এর ফুলযুক্তর মধ্যে ক্রস করবো কি? বড় আর ছোট আর, তবে তো এটা গোলাপি। তাহলে এবার বলছে বৈশিষ্ট্যের অনুপাত কি হবে? তাহলে আমরা দেখতে পাবো কি বড় আর, আর এখানে রাখছি বড় আর ছোট আর, তাহলে এখানে বড় আর হবে মানে লাল, এখানে বড় আর হবে লাল, এখানে বড় আর ছোট আর গোলাপি, এখানে বড় আর ছোট আর গোলাপি। তাহলে এবার এখানে জানতে চেয়েছে, তাহলে কি দেখতে পাচ্ছি? লাল হচ্ছে 1 অনুপাত আর গোলাপি হচ্ছে 1 অনুপাত, তাহলে দুটোই 1:1। তাহলে কি হবে? এখানে এই যে প্রথমেই আছে 50% লাল ফুলযুক্ত, একদম 50% গোলাপি ফুলযুক্ত। পরের প্রশ্ন, সেক্স ক্রোমোজোম গঠিত এই অস্বাভাবিকতায় পুরুষের দেহ স্ত্রী দেহের বৈশিষ্ট্য, যেমন গাইনাকোমাস্টিয়া, যার মধ্যে ড্যাশ অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত স্তনগ্রন্থি। হ্যাঁ, পুরুষদের স্তনগ্রন্থি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাচ্ছে, এটাকে গাইনাকোমাস্টিয়া বলে। ঠিক আছে, তাহলে গাইনাকোমাস্টিয়া কোথায় আছে? এই অপশনটাতে রয়েছে। তাহলে এটা হতে পারে, এটা হতে পারে, এই দুটো তো হবে না, কারণ এই দুটো গাইনাকোমাস্টিয়া নেই। বেশ, অর্থাৎ এবার কি অস্বাভাবিকতা হলো ড্যাশ, তাহলে এটা কোন রোগে হয়? ক্লাইনফেল্টার সিনড্রোম। প্রথমটা বলছে টার্নার সিনড্রোম, হবে না, তাহলে এখানে কি হবে? ক্লাইনফেল্টার সিনড্রোম। তাহলে বোঝা যাচ্ছে উত্তর হবে অপশন বি। তাহলে অপশন বি হলো গাইনাকোমাস্টিয়া, ক্লাইনফেল্টার সিনড্রোম, আর তারপর বলছে এই রোগের ক্যারিওটাইপ। তাহলে এই রোগের ক্যারিওটাইপ যদি বলি, তাহলে আমরা সেটাকে দুই ভাবে বলতে পারি। টোটাল ক্রোমোজোম কটা আছে?
সাতচল্লিশটা টোটাল ক্রোমোজোম আছে। আর সেক্স ক্রোমোজোম কটা আছে? এক্স এক্স ওয়াই, 3টে আছে। এটাকে যদি আমরা অন্যভাবে লিখি যে টোটাল তাহলে ক্রোমোজোম কটা হলো? 47টার মধ্যে 44টা হচ্ছে অটোজোম। তাহলে আমরা এখানে কি বলতে পারি? 44 অটোজোম প্লাস এক্স এক্স ওয়াই। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা পুরুষ। এটা শুধুমাত্র কাদের ক্ষেত্রে দেখা যাবে? পুরুষদের ক্ষেত্রে এই রোগটা। আর পুরুষদের কিন্তু এক্সট্রা এক্স ক্রোমোজোম থাকে না, তাই বার বডি থাকে না। এখানে দেখা যাচ্ছে দুটো এক্স আছে, তাহলে একটা এক্সট্রা এক্স ক্রোমোজোম আছে, তাহলে এটাকে কি বলবো? বার বডি। বার বডি দেখা যায় কোন পুরুষের ক্ষেত্রে? ক্লাইনফেল্টার সিনড্রোম যুক্ত পুরুষদের ক্ষেত্রে। তাহলে এখানে উত্তর কি হলো? তারপরে আছে 47 প্লাস এক্স এক্স ওয়াই। এখানে একটু গোলমাল আছে, এটা ঠিক করে নিতে হবে। 47 প্লাস হয় না, এক্ষেত্রে 47 কমা হয়। প্লাস যদি দিতে হতো তাহলে কি লিখতে হতো? প্লাস বললে 44A প্লাস এক্স এক্স ওয়াই, তাহলে এটা বললে হতো। তাহলে এখানে কমা দিতে হবে, 47 কমা এক্স এক্স ওয়াই। পরের প্রশ্ন, নিচের কোন তিনটি কোডনের সমাপ্তি সূচক কোডন বলেছে? কি বলেছে? সমাপ্তি সূচক। আর সমাপ্তি 61, টোটাল 64টা কোডন আছে, যার মধ্যে 61টা হচ্ছে সেন্স আর 3টে হচ্ছে নন সেন্স কোডন বা স্টপ কোডন। তো সেটা কি কি হবে? ইউএএ, ইউএজি আর ইউজিএ। তাহলে ওকরে, এটা ওপাল আর এটা অ্যাম্বার। তাহলে এখানে বুঝতে বলেছি। ইউএসি হচ্ছে না, ইউইউ হচ্ছে না, ইউএ হচ্ছে না, আচ্ছা ইউএ তো হবে, ইউএ ইউএ হবে। আচ্ছা তারপর বলছি ইউএসি, না এটা হচ্ছে না, তাহলে অবশ্যই অপশন ইউএএ, ইউএজি আর ইউজিএ। প্রোক্যারিওটিক কোষের ডিএনএ প্রতিলিপিকরণের সময় ওরিসি অঞ্চলে যে বেলুনের মতো গঠন হয় তাই কি বলে? তাহলে ওরিসি অঞ্চল বলতে অরিজিনাল অফ ক্রোমোজোমাল রেপ্লিকেশন, যেটা হবে তাহলে কি বলবো? রেপ্লিকেশন বাবল। আর এই বেলুনের গঠনটি তৈরির ক্ষেত্রে ড্যাশ প্রোটিনের ভূমিকা আছে। তাহলে দুটো ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে হাইড্রোজেন বন্ডকে ভাঙে হেলিকেজ, তাহলে উত্তর কি হবে? হেলিকেজ। তাহলে রেপ্লিকেশন বাবল আর ডিএনএ হেলিকেজ। ডারউইনবাদ অনুযায়ী বিবর্তন সম্বন্ধীয় নিচের কোন বিবৃতিটি সঠিক? বলছে এটি ধীর। না, মোটেই ধীর নয়। হ্যাঁ ধীর, অবশ্যই ধীর। এটা আমি ভুল বললাম যে বিবর্তন একটা ধীর গতির প্রক্রিয়া, ধীরে ধীরে হয়। তারপরে কি বলছে? বিচ্ছিন্ন। না, এটা বিচ্ছিন্ন হবে না, এটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। তাহলে এটি ধীর, এটি ক্রমান্বয়িক আর নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, একদম সঠিক। তাহলে এখানে উত্তর কি হবে? অপশন বি, এটা একটা ধীর প্রক্রিয়া, ক্রমান্বয়িক প্রক্রিয়া এবং নিরবিচ্ছিন্ন। তারপরে হচ্ছে কোন নিচের কোন বিবৃতিটি অভিসারী বিবর্তনকে বর্ণনা করে? অভিসারী বিবর্তন মানে এক জায়গায় ছিল তারা, কোথায় লিখবো? এখানে একটা নির্দিষ্ট জায়গায় ছিল, সেখান থেকে ছড়িয়ে পড়ে। আচ্ছা এটা কেন অভিসারী? তারা বিভিন্ন জায়গায় ছিল, একটা জায়গায় চলে এসেছে। তাহলে কি বুঝতে পারছি? এটা একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে, এরকম ভাবে আমরা বলতে পারি যে একটা বিন্দু একটা বিন্দুতে এসে মিলিত হয়। তাহলে এটা কি বলে? অভিসারী। তাহলে কি হবে? অভিসারী। আচ্ছা ওটা বলেই দিয়েছে কোন বিবৃতি অভিসারীকে বর্ণনা করে। অতি নিকট সম্পর্কযুক্ত জীবগোষ্ঠীর ভিন্ন বৈশিষ্ট্যের প্রকাশ, না দূর সম্পর্কিত, হ্যাঁ ঠিক, দূর সম্পর্কিত জীবগোষ্ঠীর সাধারণ বৈশিষ্ট্য প্রকাশ। তারা গোষ্ঠীগত সম্পর্ক দিক থেকে তারা অনেক আলাদা, তাদের সাধারণ বৈশিষ্ট্য বাহ্যিক বৈশিষ্ট্য একই রকম, কিন্তু তাদের অঙ্গ সংস্থান আলাদা। তাহলে অঙ্গ সংস্থান আলাদা কিন্তু বাহ্যিক বৈশিষ্ট্য একই হলে সেটাকে বলবো সমবৃত্তীয় অর্গান বা অ্যানালগি। অ্যানালগি, সমবৃত্তীয়। বেশ, তারপরে কি বলছে? কোনো প্রজাতিতে, কোনো জীব প্রজাতিতে ড্যাশের ফলে ডিপ্লয়েড সেটের এক বা একাধিক, আচ্ছা ডিপ্লয়েড সেটের এক বা একাধিক ক্রোমোজোম সংখ্যা হ্রাস বৃদ্ধি। এক বা একাধিক ক্রোমোজোম সংখ্যা হ্রাস বৃদ্ধি হলে তাকে অ্যানিউপ্লয়েডি বলে, আর পুরো সেট সংখ্যা বেড়ে কমে গেলে তাকে কি বলবো? ইউপ্লয়েডি। তাহলে এবার কি রয়েছে এখানে? ডাউন সিনড্রোমে, ডাউন সিনড্রোম জানি মানেই আমরা জানি 21 নম্বরের ট্রাইজমি ঘটছে। তাহলে এবার অপশনটা খুঁজি। তাহলে ইউপ্লয়েডি, ইউপ্লয়েডি তো হবে না, তাহলে অ্যানিউপ্লয়েডি আর ট্রাইজমি 21, তাহলে 21 নম্বরের ট্রাইজমি। হেলিকেজ, হেলিকেজকে কি বলতে পারি? হেলিকেজ ভাঙে কাকে? হাইড্রোজেন বন্ডকে ভাঙে দুটো ডিএনএ এর মধ্যে। প্রথমে বলছে ডিএনএ সিঙ্গেল পৃথক করে, হ্যাঁ এটাই হবে। তারপর কি বলছে? প্রাইমেজ, প্রাইমেজের কাজ কি? প্রাইমার সংশ্লেষ করা, এই যে আরএনএ প্রাইমার সংশ্লেষ করে, এটা হচ্ছে 3। তারপর হচ্ছে কি লাইগেজ, লাইগেজের কাজ কি? লাইগেজকে আণবিক আঠা বলে। লাইগেজের কাজ হচ্ছে ওকাজাকি খণ্ডগুলোকে জুড়ে দেওয়া। তাহলে এখানে কি আছে? মলিকিউলার গ্লু, হ্যাঁ কি বলবো? আণবিক আঠা। তাহলে এটা কি হবে? কত নম্বর আছে? 2 নম্বর। ডিএনএ পলিমারেজ 1 কি বলছে?
আর পরে থাকলো প্রুফ রিডিংয়ে সাহায্য করে, হ্যাঁ চারেরটাই। কিন্তু এখানে একটু গোলমাল আছে, ডিএনএ পলিমারেজ 1 নয়, এটা ডিএনএ পলিমারেজ 2 করে প্রুফ রিডিংয়ের সাহায্যে। তাহলে কী হবে, 1 3 2 4, অপশন খুঁজতে হবে 1 2, না হবে না 1 3 2 4, হ্যাঁ তাহলে কী হবে, অপশন বি 1 3 2। কেবলমাত্র প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে একটি মাত্র এমআরএনএ স্ট্র্যান্ড অনেকগুলি পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করতে পারে, হ্যাঁ এটাকে বলে পলিসিস্ট্রনিক এমআরএনএ, পলিসিস্ট্রনিক, পলিসিস্ট্রনিক এমআরএনএ। আর এদিকে আমি একবার লিখি মনোসিস্ট্রনিক। এই যে মনোসিস্টনিক এমআরএনএ, এটা শুধুমাত্র ইউক্যারিওটিকদের ক্ষেত্রে দেখা যাবে, আর পলিসিস্টনিকটা কার ক্ষেত্রে দেখা যাবে, প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে দেখা যাবে। তাহলে এখানে কি হবে, তারপরে আরও আছে এমআরএনএ স্ট্র্যান্ড সমাপ্তি সূচক করে, হ্যাঁ একটু আগেই দেখলাম ইউএ ইউজি আর ইউজিএ, তাহলে দুটো ঠিক। তাহলে দুটো বিবৃতি কিন্তু এক্ষেত্রে ঠিক। নিচের বিবৃতি দুটি ঠিক ভুল যাচাই করতে হবে। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে ডিএনএ সি হলো সূচনাকারী প্রোটিন, না কি হবে এটা, ডিএনএ এ, ডিএনএ এ হবে সূচনাকারী প্রোটিন। ডিএনএ বি হেলিকেজ রূপে পরিচিত, হ্যাঁ অবশ্যই ডিএনএ বি কে হেলিকেজ বলে। এখানে উত্তর কি হবে, বিবৃতি 1 ভুল কিন্তু বিবৃতি 2 সঠিক। তাহলে এটা কি থেকে ছিল প্রশ্নটা, রিপ্লিকেশন থেকে। নিচের কোন তত্ত্বটি জেনেটিক ড্রিফট প্রসঙ্গে ভুল, আবার কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে ভুল জানতে চাইছে কি সম্পর্কে, জেনেটিক ড্রিফট। জেনেটিক ড্রিফট হচ্ছে আকস্মিক জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন। ফ্রিকোয়েন্সি, আর কোন পপুলেশন হবে, অবশ্যই ক্ষুদ্র পপুলেশন। বেশ, তাহলে বলছে বৃহৎ পপুলেশন, তাহলে প্রথমেই এটাই ভুল, বৃহৎ পপুলেশন হবে না, কি হবে, ক্ষুদ্র পপুলেশন। পরেরগুলো যদিচ্ছ ছিল অবশ্যই হতে হবে, যদিচ্ছ প্রক্রিয়া জিনগত পৃথককরণ অবশ্যই জেনেটিক ড্রিফটে ঘটবে। আরে এসিও ভাই, জেনেটিক ড্রিফট মানে কি, জিনগত কিন্তু পৃথককরণ, এওসি হবে না, তাহলে উত্তর কি হবে, অপশন এ। স্বতন্ত্রভাবে হার্ডি উইনবার্গ নীতি প্রস্তাব করেন ব্রিটিশ বিজ্ঞানী গডফ্রে হ্যারল্ড হার্ডি এবং জার্মান চিকিৎসক উইলহেলম উইনবার্গ। এই নীতি পপুলেশনের জেনেটিক্সের একটি গুরুত্বপূর্ণ সূত্র। এই নীতি প্রণয়নের মাধ্যমে বিজ্ঞানীদ্বয় মেন্ডেলীয় পপুলেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং জেনেটিক ফ্রিকোয়েন্সির মধ্যে গাণিতিক সম্পর্ক স্থাপন করেন। ঠিক কীভাবে স্থাপন করেন, পি প্লাস কিউ সমান আই, এটা অ্যালিল ফ্রিকোয়েন্সি, আর পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার সমান হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে জিনোটাইপ ফ্রিকোয়েন্সি। এখানে পিটা প্রকট আর কিউটা হচ্ছে প্রচ্ছন্ন, আর পি স্কোয়ারটা হচ্ছে হোমোজাইগাস প্রকট, কিউ স্কোয়ারটা হচ্ছে হোমোজাইগাস প্রচ্ছন্ন, আর 2pqটা হচ্ছে হেটেরোজাইগাস। আর লিখলাম না। আর হার্ডি-উইনবার্গ নীতির কিছু শর্ত আছে। এক হচ্ছে পপুলেশনটাকে কি হতে হবে, বৃহৎ, বৃহৎ হতে হবে। 2 নম্বর, সেখানে কোনো ন্যাচারাল সিলেকশন, আমি এনএস লিখলাম আর ন্যাচারাল সিলেকশন থাকবে না। 3 নম্বর, সেখানে কোনো জেনেটিক ড্রিফট থাকবে না। 4 নম্বর যদি বলি, সেখানে কোনো জিন ফ্লো থাকবে না। 5 নম্বর যদি বলি কি বাদ গেল, সেখানে কোনো মিউটেশন থাকবে না। আর 6 নম্বর যদি বলি তাহলে আর কি বাদ গেল, আর যদিচ্ছ প্রজনন হতে হবে, র্যান্ডম মিটিং হতে হবে, এটা হতে হবে, তাহলে হতে হবে র্যান্ডম মিটিং, আর হতে হবে বৃহৎ, আর বাকিগুলো থাকবে না। তখন হার্ডি-উইনবার্গ নীতি মেনে চলবে। তাহলে এখানে কি বলছে, প্রাকৃতিক নির্বাচনের দ্বারা পপুলেশনে অ্যালিল, হ্যাঁ পপুলেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সি সাম্যাবস্থা। হার্ডি-উইনবার্গ ভারসাম্যে থাকা কোনো পপুলেশনের জিনোটাইপ ফ্রিকোয়েন্সি কীরূপ হবে, এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে কি থাকবে, ধ্রুবক থাকবে। কোন বিবর্তনীয় শক্তিগুলির অনুপস্থিতিতে কোনো বৃহৎ পপুলেশনে হার্ডি-উইনবার্গ নীতি কার্যকরী হবে, প্রাকৃতিক নির্বাচন,
বলছে অনুপস্থিতিতে, প্রাকৃতিক নির্বাচন না থাকলে হবে, ঠিক আছে। পরিব্যক্তি, এটারও অনুপস্থিতি ঘটবে। জেনেটিক ড্রিফট, হ্যাঁ জেনেটিক ড্রিফট থাকলেও হবে না। জিন প্রবাহ থাকলেও হবে না। সঙ্গী পছন্দ না থাকলেও হবে না। র্যান্ডম মেটিং হতে হবে। তার মানে কি সবগুলি সঠিক এখানে, সবগুলি। তাহলে এইবার এখানে বলছে প্রজাপতির একটি পপুলেশনে বাদামি বলে দিয়েছে বড় বি, আর সাদা বলেছে ছোট বি, আর প্রকট, আচ্ছা, এবং প্রকট কি বলছে, বাদামি হচ্ছে সাদার উপর প্রকট হচ্ছে, বড় বিটা প্রকট। আর পপুলেশনের 40% কি আছে, 40% প্রজাপতি কি বলে দিয়েছে, সাদা। তার মানে হোমোজাইগাস প্রচ্ছন্নটা বলে দিয়েছে। তার মানে কি বলে দিল, ওই যে কিউ স্কোয়ারটা বলে দিল। কিউ স্কোয়ার সমান কত বলে দিয়েছে, 0.4। আচ্ছা, তাহলে আমাদের প্রথমেই যেটা করতে হবে, কিউ এর মান বের করতে হবে। এটা একটু ঘুরিয়েছে প্রশ্নটা। কিউ স্কোয়ার সমান 4, কারণ এই যে 40% প্রজাতি সাদা বলেছে, তাহলে সাদাটা হোমোজাইগাস প্রচ্ছন্নই হয়। তাহলে এখানে 0.4টাকে মান বের করার জন্য আমরা আগে 4 এর মান বের করে নিই। বেশ, তাহলে প্রথমেই আমরা একটা দশমিক দিয়ে এখানে শূন্য আনি, একে বর্গ করব, মানে কিউ স্কোয়ার সমান 4, আর কি হবে, কিউ সমান √0.4, এটার মান বের করব। তাহলে এবার কত দিয়ে যাবে, 6 দিয়ে, 6 6 36, তাহলে 4 পড়ে থাকবে, আর এখানে 12। তাহলে কি করব, এটা শূন্য বসিয়ে দেবো। এতে তো যাবে না, তাহলে দশমিক যেহেতু নেওয়া আছে একটা শূন্য বসিয়ে দেবো। তাহলে এইবার কি হবে, কত দিয়ে যাবে, এটা বোঝা যাচ্ছে 3 দিয়ে যাবে, না হলে 4 দিয়ে দিলে 400 পেরিয়ে যাবে। তাহলে এখানে 3 লিখে দেবো। তাহলে 3 3 9, আর 3 2 6, আর 3 1 3, 3 0 70, 9 আর 1 10, আর তাহলে 1 আছে 7, আর 3 10। এখানে কত থাকছে, 31। ভালো করে লিখি, তাহলে এখানে এর ডবল হবে, 63 ডবল হবে 1 2 6, তাহলে এখানে একটা শূন্য পাবো। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কত দিয়ে যাবে, 126। এটা ম্যাক্সিমাম 2 দিয়ে যাবে, 3 হলে 300 পেরিয়ে যাবে, তাহলে এটা 2 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে যদি যায়, আর একটা শূন্য, তাহলে আরেকটা শূন্য আনতে হবে। তাহলে 2 2 4, আর দরকারও নেই, আমরা 3 দশমিক পর্যন্ত নিয়ে নিয়েছি, যথেষ্ট। 0.632, তাহলে কি দাঁড়াচ্ছে, কিউ সমান 0.632। তাহলে পি প্লাস কিউ সমান কি হয়, পি প্লাস কিউ সমান 1, তাহলে পি সমান কি হয়ে যাবে, 1 মাইনাস 0.632। তাহলে এটা বিয়োগ করি, কোথায় করি, এই সাইডে, 1.000, আর কি দাঁড়ালো তাহলে 0.632। মোট কথাটা করে ঘুরিয়েছে, 2 আর 8 10, আর থাকলো 1 আর 3 4, আর 6 10, আর থাকলো 1 আছে 7, আর 3 10, মানে 0.638। তাহলে কোনটা, পি সমান পয়েন্ট জানতে কি চাইছে, হোমোজাইগাস প্রকার। আচ্ছা, হোমোজাইগাস প্রকার জানতে গেলে পি স্কোয়ার বের করতে হবে, এখান থেকে আবার পি স্কোয়ার বের করতে হবে। তাহলে কি করব, 368 দিয়েই করি, আর একবার 368 দিয়ে গুণ করে নিই, দশমিক লিখে কাজ নেই। তাহলে 8 8 64, 4 হাতে থাকলে 6, তাহলে 8 6 48, আর 54, 4 হাতে থাকলে কত, 5, তাহলে 8 3 24, আর 5 কত, 29। বেশ, 6 8 48, আর 8 হাতে থাকলে 4, 6 6 36, আর 4 40, 0 হাতে থাকলে 4, 6 3 18, আর 4 22, 3 8 24, 4 হাতে থাকলে কত, 2, 3 6 18 20, 0 হাতে থাকলো 2, 3 3 9, আর 2 11। এখানে কত আছে, 4 8 আর 4 12, 2 হাতে থাকলে 1, আর 4 5, আর 9 14, 4 হাতে থাকলে 1, 2 4 1 5, আর 2 1 3 1। তাহলে এটা হচ্ছে, তাহলে এখানে যদি দেখি, তাহলে কি দেখতে পাবো, এখানে 3টের পর দশমিক, এখানে 3টের পর দশমিক, 1 2 3 4 5 6, তাহলে দশমিক 135,424, এখানে আছে 135, আচ্ছা 13 14 কাছাকাছি। তাহলে এখানে কি হবে, 0.14। আবারও বলছি, এই প্রশ্নটা কিন্তু অতিরিক্ত ঘুরিয়ে দিয়েছে, আসলে এরকম হবে না, এরকম দিলেও যাতে সহজে করা যায় সেরকমই দেবে। যাই হোক, এরকম করে বের করতে হবে।
তাহলে প্রদত্ত চিত্রটি কোন ধরনের বিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য? দেখা যাচ্ছে সাধারণ পূর্বপুরুষ থেকে যা বোঝা যাচ্ছে, এটা দুই প্রকারের বাঘ, এটা একটা বিড়াল, এটা বাঘ, বিভিন্ন প্রকারের বাঘ বলছে। তাহলে ছড়িয়ে পড়েছে একটা জায়গা থেকে। একটা জায়গা থেকে যদি ছড়িয়ে পড়ে তাকে কি বলবো? এগুলো অপসারী। এটা অপসারী বিবর্তন। চিত্রে প্রদর্শিত অ্যান্টিকোডনের কোডনটি কি হবে? গোলমাল হচ্ছে, লিখে দিয়েছি ইউআরসি, যা মনে হচ্ছে অ্যান্টিকোডনটা ইউআরসি। আর বলে কিছু হয় না। এবার এটাকে ইউএসি করে দিই। ইউএসি করবো কারণ এটা প্রথম জেনেটিক কোড, ওই কারণে আমি ভাবছি এখানে ইউএসি থাকবে। এই যে আরটা আছে এটা ভুল করে দিয়েছে, এখানে গোলমাল হয়েছে, এটা ধরে নিচ্ছি ইউএসি থাকবে। ইউএসি থাকে, কোডনটা কি হবে? ইউ এর বিপরীতে হবে এ, এর বিপরীতে ইউ, আর সি এর বিপরীতে জি, এ ইউজি। প্রথম কোড কি? মিথিওন। মিথিওন। এখানে কি আছে? ইউজি আছে নিশ্চয়ই, ইউজি ইউজি, ইউজিও তো নেই। তাহলে আপাতত এটা কিছু একটা গোলমাল আছে, এটাই হচ্ছে কথা। ইউ আর সি আর তো হয় না, তাহলে এখানে এইউজি অপশন হতো, যদি ইউএসি হতো, সেটাও নেই। তৃতীয় প্রদর্শিত অ্যান্টিকোডনের কোডনটি হবে অ্যান্টিকোডন। আচ্ছা আচ্ছা, অ্যান্টিকোডনের কোডন, তাহলে অ্যান্টিকোডন কোনটা? অ্যান্টিকোডন ইউএসিটাই তো, এটাই উত্তর হবে, ইউএসি। কোডনটা জানতে চাইনি। কোডন তো কোডন এমআরএন এর হয়। এখানে যাই হোক গোলমাল আছে, এখানে উত্তর আপাতত ইউএসি করলাম, লেখাটাই গোলমাল আছে। নিচের বক্তব্য দুটির মধ্যে একটি বিবৃতি, আচ্ছা বেশ। এবার এখানে কি দেখতে পাচ্ছি? পাখিদের ক্ষেত্রে স্ত্রী পাখি হেটেরোগ্যামেটিক হয় আর পুরুষ পাখি হোমোগ্যামেটিক হয়। হ্যাঁ অবশ্যই তাই, জেড 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 ডব্লিউ। স্ত্রী পাখিদের ডিমান্ডও 50% জেড থাকে আর 50% ডব্লিউ থাকে, একদম ঠিক। আর ক্রোমোজোম যুক্ত পুরুষ পাখিদের 100% ডব্লিউ, হ্যাঁ ওই জন্যই তো হোমোগ্যামেটিক। আর এটা সঠিক ব্যাখ্যা, তার মানে কি হবে? এবং আর উভয় সঠিক, এবং এ আর এর সঠিক ব্যাখ্যা। তাহলে নিচের দুটি বিবৃতির মধ্যে কারণ এক, জিন ফ্লো জেনেটিক ভ্যারিয়েশন বৃদ্ধি করে। হ্যাঁ, জিন ফ্লো যদি ঘটে জেনেটিক ভ্যারিয়েশন হবে। জেনেটিক কোড ইউনিভার্সাল, এটাও ঠিক, কিন্তু এই দুটো সঠিক ব্যাখ্যা নয়, দুটো আলাদা আলাদা স্টেটমেন্ট। এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা। তারপরে কি বলছে? প্যালিওজয়িক যুগের পিরিয়ডটির পর্যায়ক্রম। এটা যদি একদম শেষ থেকে মনে রাখি, তাহলে ও সি ডি এস পি সি এটা হয়। তাহলে প্রথমে ওদি আসে অডোভিসিয়ান, তাহলে অডোভিসিয়ানটা প্রথম, এটা এক নম্বর। প্রথমেই এক কোথায় আছে? আর উল্টো লিখে দিয়েছি আমি। এটা মনে রাখবো, পি সি ডি এস ও সি কোন যুগে? প্যালিওজয়িক যুগে। বেশ, তাহলে পিটা হচ্ছে কি? পারমিয়ান, তাহলে এই ভিটা হবে এক। বেশ, বি কোথায় আছে? আচ্ছা, শেষ থেকে যাচ্ছে, একমাত্র শেষে বি আছে, এইটা, তাহলে এইটা উত্তর হবে। ঠিক তার আগে কি হবে? ছয়, যে তাহলে কোথায় গেল বি? বিটাও কি বললাম? যে পারমিয়ান। পারমিয়ানের পর সি আছে কি? তাহলে সিটাকে কি বলবো? কার্বনিফেরাস। এই যে ছয়, কার্বনিফেরাস। তারপরে বলবো ডিটা হচ্ছে কি? ডিটা হচ্ছে ডেভোনিয়ান, এই যে ডেভোনিয়ান 3। তারপরে এসটা হচ্ছে সিলুরিয়ান, এই যে সিলুরিয়ান এক এক। তারপরে কি? ওটা হচ্ছে অডোভিসিয়ান, তারপরে অডোভিসিয়ান 2। বেশ, তারপরে হচ্ছে এই যে 2। তারপরে একদম শেষে কি হবে? ক্যামব্রিয়ান, সেটা হচ্ছে 4। তাহলে কি হবে? এটা জিওলজিক্যাল টাইম স্কেল থেকে আছে, আমাদের এটা মনে রাখতে হবে। তাহলে কি কি এরা আছে? সিনোজয়িক, মেসোজয়িক,
প্যালিওজয়িক। তাহলে এক্ষেত্রে আপাতত আমরা কোনটা পড়লাম? প্যালিওজয়িকটা। প্যালিওজয়িকের যে পিরিয়ডগুলো আছে সেই পিরিয়ডগুলো হচ্ছে কি তাহলে? তাহলে প্রথমে হচ্ছে পার্মিয়ান, পার্মিয়ানের পর কার্বনিফেরাস, তারপরে ডেভোনিয়ান, তারপরে সিলুরিয়ান, তারপরে অর্ডোভিসিয়ান, তারপরে ক্যাম্ব্রিয়ান। এটা মনে রাখতে হবে। আর ক্রমহ্রাসমান স্থিতিশীলতার অনুযায়ী আরএনএ সঠিক নির্বাচন। তাহলে আরআরএনএ, তারপর টিআরএনএ, তারপরে এমআরএনএ। তাহলে এমআরএনএ সব থেকে আনস্টেবল। ক্রমহ্রাসমান স্থিতিশীলতা অনুযায়ী আরএনএ সঠিক পর্যায়ক্রম, আরআরএনএ, টিআরএনএ, এমআরএনএ। এই ছিল আজকের 35টা প্রশ্ন। এটা ভালো করে রিভিশন দেবে। এরপরে আমরা 7 নম্বর সেট খুব তাড়াতাড়ি আলোচনা করব।